প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে অভিনন্দন। দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে আমি আব্দুল লতিফ স্যার তোমাদের সাথে আছি। আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে অধ্যায় 2 থেকে কিছু এমসিকিউ ভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা করব, যা আগামী প্রি-টেস্ট পরীক্ষায় তোমাদের জন্য আশা করি উপকারে আসবে। আজকে আমার এটি পঞ্চম লেকচার। তাহলে আমরা এখন দ্বিতীয় পত্রের কিছু এমসিকিউ ভিত্তিক টপিকস আলোচনা করি। প্রথম টাইপ 1। যেহেতু এই অধ্যায়গুলো থেকে গাণিতিক টার্মের এমসিকিউ গুলো বেশি আসে, তাহলে গাণিতিক টার্মগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি। তার মধ্যে দেখো টাইপ 1, এখানে বল নির্ণয় সম্পর্কিত কিছু অঙ্ক থাকে। বল হলো কুলম্বের বল, F সমান 1/4 পাই ইপসাইলন নট Q1 Q2 ভাগ d স্কয়ার। এখান থেকে দুটি আধান দেওয়া থাকতে পারে বা সংক্ষিপ্ত চিত্র দেওয়া থাকে, যেখানে দুটি আধানের পরিমাণ আছে, দূরত্ব আছে, বলের পরিমাণ নির্ণয় করতে বলা হয়। আবার কখনো কখনো দেখা যায় যে দূরত্বের পরিবর্তনের সাথে বল কি পরিমাণ পরিবর্তন হয় সেটা জিজ্ঞেস করে। তাহলে এখান থেকে আমরা সেটা দূরত্বের পরিবর্তনের সাথে এটা লিখতে পারি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব যদি 4 গুণ করা হয় তাহলে বল অর্ধেক হয়ে যাবে। এখানে 4 গুণ করলে বল 1/16 গুণ হবে, অর্থাৎ বলের পরিমাণ আরো হ্রাস পাবে। আচ্ছা, দূরত্ব যদি এবার অর্ধেক করি তাহলে বল দ্বিগুণ হবে, 4 গুণ হবে। তাহলে অর্ধেক করলে হাফের উপর স্কয়ার করলে 1/4 গুণ করে উল্টে দিলে 4/1 আসে, তার মানে বল হবে 4 গুণ। এই ধরনের ছোট ছোট লজিক গুলো দিয়ে আমরা এমসিকিউ গুলো সমাধান করব। এবার টাইপ 2, এটাই আমরা বিভব নির্ণয় আসি। বিভব V সমান 1/4 পাই ইপসাইলন নট Q/R। এটা হলো বিভব। এই বিভবগুলো বিভিন্ন রকম হতে পারে। এখানে কিছু চিত্র দেওয়া থাকতে পারে বা হিন্টস দেওয়া থাকতে পারে। সেটা হলো চিত্রগুলো থাকতে পারে ত্রিভুজ আকৃতির, কখনো থাকতে পারে বর্গ বা আয়তক্ষেত্র আকৃতির। আচ্ছা, কখনো কোনো বিন্দু আছে, এর চারপাশে বিভিন্ন স্থানে চার্জ আছে, Q1 Q2 Q3, এগুলো পরিমাণ দেওয়া থাকতে পারে। এখন যতগুলো বিন্দুর চার্জের কথাই থাকুক, আমরা সবগুলোর বিভব একত্রে যুক্ত করব। যদি একটি মাত্র চার্জের জন্য হয় তাহলে বিভবের জন্য 1/4 পাই ইপসাইলন নট Q/R হবে। আর যদি অনেকগুলো চার্জের জন্য হয়, যেমন এই বিন্দুতে 1 2 3টা চার্জের জন্য আছে, তখন আমরা এই সূত্রটা একটু ঘুরে যাবে, 1/4 পাই ইপসাইলন নট Q1/R1 প্লাস Q2/R2 প্লাস Q3/R3। এইভাবে সবগুলোর আধান এবং দূরত্বের ভাগফলকে যোগ করে দেব, তাহলে পেয়ে যাব। এইভাবে বিভব। ঠিক একইভাবে বর্গক্ষেত্রের বেলায়ও তাই। এই কোণায় যদি চার্জ থাকে আর এই কোণায় যদি বিভব বের করতে বলে, তাহলে দূরত্বটা হবে সোজাসুজি বর্গক্ষেত্রের কর্ণটা ব্যবহার করতে হবে দূরত্বটায়। তাহলে এই ধরনের কিছু সমস্যা সমাধান করবে। এবার টাইপ 3 নাম্বার, এটা আসবে আমরা প্রাবল্য নির্ণয়। প্রাবল্যের বেলায় E সমান 1/4 পাই ইপসাইলন নট Q/D স্কয়ার বা R স্কয়ার দিয়ে আমরা এখানে R স্কয়ার ইউজ করি, Q/R স্কয়ার। এবার প্রাবল্য নির্ণয় করতে বললে এখানে একটু মনে রাখবে যে চার্জের জন্য প্রাবল্য হবে সেই চার্জটাই এখানে বসবে। কোন বিন্দুতে প্রাবল্য বের করলে ওই বিন্দুতে কোনো চার্জ যদি বিদ্যমান থাকে তবে ওই চার্জটি এই সূত্রে ব্যবহৃত হবে না। যেমন মনে করো একটি সরল রেখার দুই বিন্দুতে দুইটা চার্জ আছে, এটা Q1 এটা Q2। তাহলে এই মধ্যবিন্দুতে আমার প্রাবল্য কত? এখানে E সমান ওয়াট জিজ্ঞেস করা হবে। তাহলে এবার তোমার চার্জের প্রকৃতির উপর অনেকটা ডিপেন্ড করবে।
এই Q1 চার্জের জন্য একটা প্রাবল্য হবে, Q2 চার্জের জন্য আরেকটা প্রাবল্য হবে। আর প্রাবল্যের দিক সর্বদাই ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে। এটা যদি ধনাত্মক চার্জ হয়, এটা যদি ধনাত্মক চার্জ হয়, তাহলে এটার জন্য প্রাবল্য যদি E1 হয়, এর দিক হবে এই দিক, আমি এখানে দিয়ে দিলাম E1। আর Q2 এর জন্য প্রাবল্য যদি হয় E2, তার দিক হবে এই দিক। এটা ধনাত্মক থেকে E বিন্দুতে বাইরের দিকে, ধনাত্মক থেকে E বিন্দু থেকে বাইরের দিকে। এখন দেখো দুটি প্রাবল্য পরস্পর বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। 180 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের লব্ধি প্রাবল্য হবে বিয়োগফল। তখন এদের লব্ধি প্রাবল্য E সমান হবে E1 ডিফারেন্স E2। এখানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবে, এটা মনে রাখবে, বড় প্রাবল্য থেকে ছোট প্রাবল্য। আর যদি দুটি চার্জই ঋণাত্মক হয়, তাহলেও সেম প্রসেস। একটি চার্জ ধনাত্মক এবং একটি যদি ঋণাত্মক হয়, তাহলে এটা আমি ধনাত্মক দিলাম, এটা যদি ঋণাত্মক হতো তাহলে প্রাবল্যটার দিক হতো তার দিকে, E2 একই দিকে হবে, E2 একই দিকে হবে, E1 E2 একই দিকে। একই দিকে যদি হয় তাহলে লব্ধি প্রাবল্য আমরা বের করব E সমান E1 প্লাস E2 যোগফল, এটা হবে লব্ধি প্রাবল্য। তাহলে এইভাবে আমরা লব্ধি প্রাবল্যগুলো নির্ণয় করব সরলরেখায় হলে। আর যদি ত্রিভুজ চতুর্ভুজ এগুলো হয়, আর যদি ত্রিভুজ বা চতুর্ভুজে হয়, তাহলে এটা চতুর্ভুজ দিলাম, এটা ত্রিভুজ দিলাম। কোন বিন্দুতে প্রাবল্য বের করলে ওই বিন্দুতে একাধিক প্রাবল্য থাকতে পারে, তাদের আবার লব্ধি হিসাব করতে হবে। একাধিক থাকলে লব্ধি করতে হবে। এখানে যদি এদিকে একটা হলো, এদিকে একটা হলো, তাহলে এই দুটো লব্ধি করব, লব্ধি করলেই হয়ে গেল। তাহলে এই বিন্দুর চার্জের জন্য আর এই বিন্দুর চার্জের জন্য লব্ধি প্রাবল্যটা পেয়ে যাব। তাহলে প্রাবল্য নির্ণয় করার সূত্র এইটা। তাহলে এই সূত্র দিয়ে কিছু প্র্যাকটিস করবে, তবে এই ধরনের বিষয়গুলো একটু কম পরিমাণ আসে, আসলে খুব সিম্পল পরিমাণ আর থাকে। এবার আমরা আসব পরের টাইপে, টাইপ 4। আচ্ছা, এবার প্রাবল্য গেল। এবার বল আর প্রাবল্যের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা থেকে যদি করি টাইপ 4। F সমান QE। একটি তড়িৎ ক্ষেত্রের পরিমাণ দেওয়া আছে যে 5 কুলম্ব চার্জকে যদি 10 নিউটন পার কুলম্বের একটি তড়িৎ ক্ষেত্রে স্থাপন করা হয়, তাহলে এটি কত বল লাভ করবে। তখন আমরা এটা এইভাবে বসাবো, 5 কুলম্বের চার্জ স্থাপন করেছিলাম 10 নিউটন পার কুলম্বের তড়িৎ ক্ষেত্রে, তাহলে এটা 50 নিউটন বল লাভ করবে। এই ধরনের কিছু সমস্যা থাকে। এবার আসবো সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকসগুলো সবচেয়ে বেশি থাকে, তার মধ্যে আসছে টাইপ 5 ধারক। ধারক কি? ধারকত্ব C সমান Q বাই V। Q হলো আধান, V হলো বিভব, C হলো ধারকত্ব। আচ্ছা, এই ধারকত্ব নির্ণয় সম্পর্কে আসে। এখান থেকে আমার আরো কয়েকটা বিষয় থাকবে। তুল্য ধারকত্ব, যদি শ্রেণীতে যুক্ত থাকে ধারকগুলো, তাহলে 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস ডট 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 এরকম থাকবে। যদি কতগুলো ধারক বর্তনীতে শ্রেণীতে যুক্ত থাকে, তাহলে আমরা এইভাবে যুক্ত করব। আর যদি সমান্তরালে যুক্ত থাকে, তাহলে লিখবো C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সমান্তরালে যুক্ত হলে ধারকত্ব, তুল্য ধারকত্ব বেড়ে যায়, শ্রেণীতে যুক্ত হলে তুল্য ধারকত্ব কমে যায়। এখন এরকম সার্কিট থেকে ছোট ছোট সার্কিট দেওয়া থাকতে পারে। সাপোজ মনে করো এরকম একটা সার্কিট দেওয়া আছে, ধারকের একটা সার্কিট।
এখানে আমি দিলাম, এটা দিলাম হলো 3 মাইক্রোফ্যারাড, এটা দিলাম 5 মাইক্রোফ্যারাড, এটা দিলাম 8 মাইক্রোফ্যারাড, আচ্ছা এটা দিলাম 12 ভোল্ট। এভাবে দেওয়া হলো। এখন এখান থেকে কোশ্চেন হতে পারে তুল্য ধারকত্ব নির্ণয় করো, বর্তনীর তুল্য ধারকত্ব নির্ণয় করো। তুল্য ধারকত্ব বের করলে কি হবে? এখান থেকে দেখো এই দুইটা শ্রেণীতে আছে, তোমরা এইভাবে খেয়াল করবে, ধনাত্মক উৎসের ধনাত্মক প্রান্ত থেকে কিউ পরিমাণ আধান সঞ্চালিত হলো, এখানে এসে বিভক্ত হলো, বিভক্ত হলেই সমান্তরাল হয়। এরপর এখানে এসে আধানগুলো মিলিত হয়ে আবার পূর্ণটা এর ভিতর দিয়ে ফেরত আসলো। তাহলে আমরা দেখলাম এখানে বিভক্ত হলে এখানে মিলিত হলো, তাহলে এই দুইটা সমান্তরাল, সমান্তরালে যদি যুক্ত হয় তাহলে সমষ্টি হয়, অর্থাৎ 5 আর 3 মিলে হবে এখানে তুল্য ধারকত্ব 8 ওহম। তার সাথে এই 8 ওহম শ্রেণী, এই 8 ওহম শ্রেণী করলে আসবে কত? 4 ওহম। তাহলে এখান থেকে তুল্য ধারকত্ব আমি পেয়ে গেলাম। খেয়াল রাখবে, এখান থেকে তুল্য ধারকত্ব বের করতে বলে এমসিকিউতে, তুল্য ধারকত্ব 4 ওহম। আবার বলা হয় যে এই বর্তনীতে আধানের পরিমাণ কত, তাহলে আধানের পরিমাণ বের করতে গেলে আমি এটা দিয়ে বের করব। তুল্য ধারকত্ব পেয়ে গেছি 4, বিভব আছে কত? কিউ বের করব 12, তাহলে এখানে কিউ সমান কত দাঁড়াবে? 48 কুলম্ব, 48 কুলম্ব। এইভাবে আমরা এই সূত্র ব্যবহার করে আবার আধানের পরিমাণ, আবার কখনো প্রয়োজন ধারকত্ব বের করতে পারি এগুলো। এছাড়া টাইপ 6 এর মধ্যে যদি যাই, এই ধারকত্ব রিলেটেডই টাইপ 6, সেটা হলো সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক, সমান্তরাল পাত ধারকের সূত্রটা হলো সি সমান এ ইপসাইলন নট কে ডিভাইডেড বাই ডি। এটা আরো সহজ। সমান্তরাল পাতের প্রত্যেকটির ক্ষেত্রফল এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে বসিয়ে দিলেই আমরা সি পেয়ে যাব। এখানে ইপসাইলন নট হলো শূন্যস্থান, শূন্যস্থানে ভেদন যোগ্যতা, এর মানটা মনে রাখবে অবশ্যই, এই মানটাও অনেক সময় এমসিকিউতে আসে। ইপসাইলন নট সমান 8.854 গুণন 10 টু দা পাওয়ার মাইনাস 12 কুলম্ব পার নিউটন পার মিটার স্কয়ার। এই একক ভালো করে মনে রাখবে, এটা এই মানটিও শুধু এমসিকিউতে আসে, এমনকি এর এককটাও এমসিকিউতে আসে, যে ভেদন যোগ্যতার একক কত, এইভাবে আসে। তাহলে এটা মনে রাখবে। আর শূন্য স্থান বা বায়ু মাধ্যমে কে এর মান 1, অন্য কোনো মাধ্যম থাকলে তার সেটা দেওয়া থাকতে পারে, কে এর মান দেয়া থাকবে, তড়িৎ মাধ্যমাঙ্ক। এই কে টাও এমসিকিউ হয়। কে এর এমসিকিউটা কেমন হয়? কে সমান কি? কে হলো কোন মাধ্যমের ভেদন যোগ্যতা এবং শূন্য স্থানের ভেদন যোগ্যতার অনুপাত, অথবা শূন্য স্থানে বল এবং অন্য কোন মাধ্যমে বলের অনুপাত, তড়িৎ বলের অনুপাতকেও এই পরাবৈদ্যুতিক ধ্রুবক বা তড়িৎ মাধ্যমাঙ্ক কে বলে। এটা মনে রাখবে, এগুলো এমসিকিউ তে হয়। কোনটি সঠিক? এপসাইলন বাই এপসাইলন নট, আর এদিকে এফ নট বাই এফ এম, শুধু এফ ও থাকতে পারে। আচ্ছা, এবার সমান্তরাল পাত ধারক সম্পর্কে বিষয়টা শেষ হলো। তাহলে সমান্তরাল পাতের প্রত্যেকটার ক্ষেত্রফল, পাত দুইটার দূরত্ব এবং তড়িৎ মাধ্যমাঙ্ক জানা থাকলে আমরা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব বের করতে পারবো। এবার মনে করো এখান থেকে যদি আমি ওরকম একটা এক্সাম্পল বলি, তাহলে এরকম হতে পারে 2 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফলের দুটি পাত এবার দিলাম 2 সেন্টিমিটার দূরে স্থাপন করলে, বায়ুতে স্থাপন করলে পরে সমান্তরাল
পাত ধারক তৈরি করলে এর ধারকত্ব কত হবে। তাহলে আমরা এখান থেকে ওইভাবে বসাবো। এ হলো 2 সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল, তার মানে 2 গুণন মিটার স্কয়ারে নিলে 10 টু দা পাওয়ার -4, 10 টু দা পাওয়ার -4 দিয়ে গুণন করলে মিটার স্কয়ার হবে। আচ্ছা, গুণন ইপসিলন হলো 8.854 গুণন 10 টু দা পাওয়ার -12, আর বায়ু মাধ্যমে কে এর মান হলো 1 ভাগ ডি হলো 2 গুণন 10 টু দা পাওয়ার -2। এখন এটা ক্যালকুলেশন করলে যে মানটা বের হয় ওটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তাহলে আমরা এইভাবে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করব। তাহলে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই ধারকের বর্তনী এবং সমান্তরাল পাত ধারক। আর এবার আসবো হলো ধারকের সঞ্চিত শক্তি। ধারকের সঞ্চিত শক্তি এটা ইউ সমান হাফ সিভি স্কয়ার, আরেকটা হয় হাফ কিউভি, আরেকটা হয় হাফ কিউ স্কয়ার বাই সি। এখন তোমাকে উপাত্তের দিকে খেয়াল করতে হবে কি কি দেয়া আছে। সাধারণত একটা বর্তনী দিয়ে বলা হয় বর্তনীতে সঞ্চিত শক্তি নির্ণয় করো। তাহলে সঞ্চিত শক্তি বর্তনীর তুল্য ধারকত্ব বের করব, আর বিভব পার্থক্য থাকলে এটা বসিয়ে ব্যবহার করব। আবার যদি কখনো আধানের পরিমাণ আর ভোল্টেজ দেওয়া থাকে তাহলে এটা ব্যবহার করব। যদি আধান এবং ধারকত্ব দেওয়া থাকে তাহলে আমরা শেষেরটা ব্যবহার করব। আচ্ছা, এখন এখান থেকে শক্তি রিলেটেড আরেকটা কোশ্চেন এরকম হয় যে বর্তনীতে ম্যাক্সিমাম শক্তি কিভাবে পাওয়া যাবে। আমরা জানি ধারকত্বের উপর ডিপেন্ডেবল শক্তি। ধারকত্ব যদি বেশি হয় তাহলে শক্তির পরিমাণও বেশি হবে। আমরা জানি ধারকগুলোকে সমান্তরালে যুক্ত করলে ধারকত্ব বেড়ে যায়। সমান্তরালে যুক্ত করলে যদি ধারকত্ব বাড়ে তাহলে বর্তনী থেকে বেশি পরিমাণ শক্তি পেতে হলে সমান্তরালে সজ্জিত করতে হবে। অর্থাৎ তুল্য ধারকত্ব শ্রেণীতে যুক্ত করে আমরা মোট ধারকত্বগুলো বের করতে পারবো। তাহলে এই টপিকস গুলো নিয়ে এমসিকিউ সবচেয়ে বেশি, এই বিষয়গুলো পড়বে। আর পাঠ্যপুস্তকের অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের শেষে কিছু এমসিকিউ আছে, এমসিকিউ গুলো ভালো করে প্র্যাকটিস করবে এই ধারাগুলো অনুযায়ী। আর এছাড়া বাড়তি কিছু হিসেবে থাকে তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক। এখানে ওই সূত্রগুলো অনেক সময় থেকে যায় যে তড়িৎ দ্বিমেরু লম্ব বরাবর সমদ্বিখণ্ডকের কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা কত, তারপরে তড়িৎ বিভবের রাশি কত, এই টপিকস কটা একটু দেখবে। তো এই ছিল এই অধ্যায় থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এই বিষয়গুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর আমি পরবর্তী চলতড়িৎ নিয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করতে চাই। চলতড়িৎ তৃতীয় অধ্যায় 3 চলতড়িৎ। চলতড়িতে তোমরা সার্কিটের অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবে। সার্কিটের অঙ্কগুলো থেকে এবং শান্ট, অ্যাম্পিয়ারের পাল্লা বৃদ্ধি, এই অঙ্কগুলো সবচেয়ে বেশি বেশি প্র্যাকটিস করবে। আর পাশাপাশি রোধের কিছু অঙ্ক আছে, এই অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। আরেকটা অঙ্ক আছে হলো কির্চফের সূত্র দিয়ে, এবার কির্চফের সূত্রের কিছু অঙ্ক প্র্যাকটিস করবে। তাহলে চলতড়িতের আমি যে হিন্টস গুলো দিচ্ছি তার মধ্যে একটা হলো সার্কিটের অঙ্কগুলো, বর্তনীর মূল প্রবাহ কত, তারপরে বর্তনীর বিভব পার্থক্য কত, কোন রোধের মধ্যে প্রবাহ কত, কোন রোধের বিভব পার্থক্য কত। আচ্ছা, সেই সাথে আরো বিষয় থাকে তুল্য ধারকত্ব কত, শ্রেণীতে যুক্ত করলে তুল্য ধারকত্ব, সমান্তরালে যুক্ত করলে তুল্য ধারকত্ব, এগুলা। বর্তনীর ক্ষমতা কত। আচ্ছা, আরেকটা থাকে হলো তোমাদের কির্চফের সূত্র। কির্চফের সূত্রগুলো নিয়ে কিছু আলোচনা, কোন সংযোগ বিন্দুতে মোট তড়িৎ প্রবাহ কত, হুইটস্টোন ব্রিজের বেলায়, এগুলো। আর অ্যামিটারের পাল্লা বৃদ্ধি,
ওখান থেকে ওখানের অংশগুলো পড়বে। আর এই তো এই চলতরিতের এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে করবে। আশা করি পরবর্তীতে এই রিলেটেড অঙ্কগুলো তোমরা কমন পাবে এবং ভালোভাবে অ্যান্সার করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দ্বিতীয় পত্রের অধ্যায় 2 এবং অধ্যায় 3 নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আসলে অধ্যায়গুলো অনেক ডিটেইলস, তোমরা একটু ভালো করে সূত্র ভিত্তিক অঙ্কগুলো, ছোট ছোট অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এগুলোই পরীক্ষায় বেশি আসে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবে, ভালোভাবে প্রিপারেশন নেবে, আইএম পরীক্ষায় সবাই ভালো করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।